সীমান্ত সংলগ্ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অবস্থান। জলঙ্গির ঢেউয়ে ভেজা কপোতাক্ষের অববাহিকায় বহু প্রাচীন নিদর্শন, ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুপ্রাচীন ঐতিহ্যবাহী প্রায় 420 বর্গ কিলোমিটার আয়তনের সবুজ প্রকৃতির এক জনপদ মহেশপুর। বহু প্রাচীনকালে এই এলাকায় জয় বাবা বুড়ো শিব নামে এক সন্ন্যাসী বাবা মহেশ্বর নাম নিয়ে এই এলাকায় আস্তানা গাড়েন। তারই নাম অনুসারে এই জনপদের সৃষ্টি হয়েছে এবং নাম মহেশপুর। আজ আমরা মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে যাচ্ছি, যেখানে রয়েছে ইতিহাস কুখ্যাত এক নীলকুঠি ভারির ভগ্নস্তূপ। মহেশপুরের এসবিকে ইউনিয়নে খালিশপুর গ্রামেই এই নীলকুঠিটির অবস্থান। ঝিনাইদহ ও যশোর অঞ্চলে স্থাপিত 67টি নীলকুঠির অন্যতম এটি। উল্লেখ্য, বৃহত্তর যশোর ও ঝিনাইদহ জেলার মাটি নীল চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে অনেক নীল ব্যবসায়ীর আগমন ঘটেছিল এবং এ অঞ্চলের হেনায়েতপুর, নগরবাথান, মধুপুর, ঝিনাইদহ, হাজরাতলা, কালুমনখালী, কালীগঞ্জ, শৈলকুপার, বিজুলিয়া, হরিণাকুণ্ডু, জোড়াদাহ, ধুলিয়া, কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে নীল চাষের প্রসার ঘটেছিল। আর এইসব এলাকা প্রধানত বসবাসকারী সাঁওতাল সম্প্রদায় সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনই ছিল নীল শ্রমিক। পলাশী যুদ্ধের পর বাংলায় ইংরেজ শাসনের পত্তন হয়। ভাগ্যের অন্বেষণে সে সময়ই এদেশে আসা ইংরেজদের একটা বড় অংশ নীল ব্যবসার সাথে যুক্ত হয়েছিল। ইতিহাস ও স্থানীয় তথ্য মতে 1811 সালে কোটচাঁদপুরের দুতিয়ার কুঠি নামক কুঠির মালিক মিস্টার ব্রিজে বেন খালিশপুরের কপোতাক্ষ নদীর তীরে 11.24 একর জায়গা জুড়ে একটা নীলকুঠি ও বাগান স্থাপন করেন। এখান থেকেই মিস্টার ডেভরেল নামক ইংরেজ নীলকর এই অঞ্চলের নীল চাষ কার্যক্রম পরিচালনা করত। 1810 সাল থেকে 1858 সাল পর্যন্ত এই নীলকুঠি ভবনটি নীল চাষ সংক্রান্ত কার্যক্রম সচল রেখেছিল। নীলকরদের নিষ্ঠুরতার ইতিহাস আমরা দীনবন্ধু মিত্রের রচনায় পেয়েছি। কৃষকদের নির্যাতন, শুলে চড়ানোর বর্বর কর্মকাণ্ডের স্মৃতি ও আর্তনাদ এইসব কুঠি ভবনের ভগ্নস্তূপ ও দেয়ালে দেয়ালে আজও যেন প্রতিধ্বনিত হয়। কৃত্রিম নীল আবিষ্কার ও নীল চাষের মন্দার পাশাপাশি 1860 সালে দেশব্যাপী নীল বিদ্রোহ দেখা দেয়। সেই বিদ্রোহের আগুন এতদ অঞ্চলেও জ্বলে ওঠে। খালিশপুরের তৎকালীন নীল কুঠিয়ালরা কুঠি ও অন্যান্য সম্পদ মেদিনীপুরের এক জমিদারের কাছে হস্তান্তর করে বিলেতে ফিরে যায়। অতঃপর জমিদার এখানে তার জমিদারির কাচারি ঘর স্থাপন করেন। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার দেশ ত্যাগ করলে এবং তার মনোনীত কাচারির কার্যক্রম পরিচালনা করার ভার গ্রহণ করেন। কিন্তু 1952 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে নায়েব কুঠিবাড়ি ছেড়ে চলে যান। ফলে আমলিচুর বিশাল বাগান কুঠিবাড়িটি
সরকারি খাস সম্পত্তি হিসেবে গৃহীত হয়ে যায়। জানা যায় যে 1956-57 ও 1983-84 সালে কুঠি ভবনটি সিও অফিস হিসাবে ব্যবহৃত হয়েছে। 1984 থেকে 2002 সাল পর্যন্ত এটি ইউনিয়ন ভূমি অফিস ছিল, কিন্তু জরাজীর্ণ ভবনটির অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাওয়ার কারণে ভূমি অফিসটি পাশেই নতুন ভবনে স্থানান্তর করা হয়। দক্ষিণমুখী এই দ্বিতল ভবনটি দৈর্ঘ্যে ছিল 120 ফিট, প্রস্থ 40 ফিট এবং উচ্চতা 30 ফিট। পূর্ব পশ্চিম ও দক্ষিণে প্রশস্ত বারান্দা ছিল, এখনো আছে। এছাড়া 20 ফুট পুরু দেয়াল, চুন সুরকি ও মজবুতিতের গাঁথনিতে 12 কক্ষ বিশিষ্ট এই দ্বিতল ভবনে তৎকালীন এক অনবদ্য স্থাপত্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল। নিচের তলায় ছিল অফিস কক্ষ, অর্থাৎ নীলকরদের কর আদায়ের অফিস কক্ষ, ও পাশে নির্যাতনের কক্ষও ছিল। দ্বিতীয় তলার তুলনামূলক বড় কক্ষগুলোতে ইংরেজ কর্তা ও পদস্থ কর্মচারীরা রাত্রি যাপন করত। ভবনের সম্মুখে বিশ্রামের জন্য হাওয়াখানা, যা চিহ্ন এখনও রয়েছে। আর গোসল করার জন্যে কপোতাক্ষ নদের তীর পর্যন্ত নামানো যে পাকা সিঁড়ি ছিল, তার এখন অবশিষ্ট নেই। অংশ ছিল এখান থেকে, জি জি, এটা হচ্ছে হাওয়াখানা বলা হয়। এখানে হাওয়াখানা এই যে মানে এখানে বসে বসে হাওয়া খাওয়া। আর এখান দিয়ে আপনার নদীতে গোসল করার একটা সিঁড়ি ছিল, সেটা অবশ্য নষ্ট হয়ে গেছে। এখান দিয়ে সিঁড়ি ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আপনার বাসা খালিশপুরে। জি, আচ্ছা এখানে। আচ্ছা, ধন্যবাদ। মূলত অবজ্ঞা, অবহেলা আর সংস্কারের অভাবে সমগ্র কুঠি ভবন কমপ্লেক্সটি আজ ধ্বংসের পথে। যদিও 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার এর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করেছে এবং এর সন্নিকটে কপোতাক্ষ নদের পার ঘেঁষে ইকো পার্ক করার উদ্যোগ নিয়েছে, কিন্তু তার সংস্কার ও ইকো পার্ক স্থাপনের কোনো চিহ্ন চোখে পড়ল না। বন্ধের দিন থাকায় দায়িত্বশীল কাউকে পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের কাছে থেকে জানা গেল যে ইতিপূর্বকার সরকার সংস্কার ও নির্মাণ কাজের জন্য বাজেট বরাদ্দ করলেও অজ্ঞাত কারণে তা এখনও বাস্তবায়ন হয়নি। ইতিহাস, ঐতিহ্যের ধারক বাহক এইসব প্রাচীন স্থাপত্যকর্ম সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে সঙ্গত কারণেই স্বচ্ছভাবে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। এই আম গাছগুলো তো বয়স মনে অনেক। এটা হচ্ছে আপনার মানে এই যে ইংরেজরা যখন এসে, এনারা ঈদের হাত থেকে আছে এগুলো সব লাগানো। আচ্ছা, এই বাগান এবার ডাক হয়েছে আপনার 38,000, বুঝছেন? এই বাগানের ডাক হচ্ছে 38,000 টাকা। 38,000 টাকার আম বাগানে। আর এই যে দুটো লিচু গাছ আছে, এই লিচু গাছে এবার অবশ্য লিচু আসেনি, কিন্তু প্রতি বছরে ভরপুর লিচু আসে। এবার অবশ্য কোনো জায়গায় ভাই কারো বাগানে, আমার একটা নিজস্ব বাগান আছে, তাও দেখেন আমের সরাসরি এই আম বাগান মাত্র 38,000 টাকায় লিজ আসছে। আমলিক সরকার থাকাকালীন আপনার পার্কের উদ্যোগের জন্য মনে করেন যে পাঁচির নির্মাণ কাজ শুরু হয়েছিল। এইখানকার আমাদের যে ম্যাজিস্ট্রেট ছিল, উনি মানে বদলি হওয়ার পরে কাজ এইভাবেই থেমে আছে। আজ থেকে মনে করেন 15 বছর আগের কথা। ওই যে রাস্তার ওই সাইড থেকে আরাম পাঁচির টানা আছে, কিন্তু পার্ক, ওই ইকো পার্কের নামে মনে করেন কাগজপত্রিতে এখনো আছে। সেই মৃত প্রায় কপোতাক্ষ নদী, চাঁদপুরের পাশে দিয়ে গেছে। এটা আজ এই পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমার যাতায়াতের বিবরণ ও তথ্য আপনাদেরকে দিতে চাই। আপনারা ঢাকার গাবতলী থেকে বাসে যদি যেতে চান, তাহলে রয়্যাল সোনারতরী, এসবি পরিবহন,
জেআর পরিবহন, চুয়াডাঙ্গা, হানিফ এক্সপ্রেস, দর্শনা ও পূর্বাশা ডিলাক্স এইসব বাসে ঝিনাইদহ যেতে পারবেন। এসি নন এসি বাসের ভাড়া 650 থেকে 1300 টাকা পড়বে। তারপর ঝিনাইদহ জেলা সদর থেকে আপনি খালিশপুর বাজারে যেতে হবে রিক্সা, ভ্যান বা সিএনজি যোগে। আর থাকা ও খাওয়ার হোটেল একটা জেলা শহরে যথেষ্ট রয়েছে, সেটা খুঁজে নিতে পারবেন, এটা কোনো সমস্যাই হবে না। কিন্তু আমি ঢাকার থেকে ট্রেনে আরও সহজভাবে গিয়েছি, সেটা হলো সুন্দরবন এক্সপ্রেসে। ঢাকা থেকে সকাল 8টায় রওনা দিয়ে দুপুর 1:30টায় পৌঁছেছি। দুপুর 1:30টায় পৌঁছে হোটেলে গিয়ে আর্ক সেন্টারের কাছাকাছি একটা হোটেলে গিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে তারপর অটোরিকশা অথবা বাসে খালিশপুর বাজারে বাসে যাওয়া যায়, মিনিট 20 সময় লাগে। খালিশপুর বাজারে পাশেই নীলকুঠিতে আপনি অটোরিকশা বা ভ্যানে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। আর কোটচাঁদপুর শহরে অতি প্রাচীন উপজেলা শহর হলেও অনেক পুরনো, এখানে থাকা এবং খাওয়ার পর্যাপ্ত হোটেল, মানসম্মত হোটেল রয়েছে, এটাও আপনাদের কোনো অসুবিধা হবে না। এভাবে আমি ঘুরে এসেছি একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে ফিরে এমনই সব দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এজন্য আপনাদের সাপোর্ট কিন্তু একান্তই প্রয়োজন আমার। আজকের এই পর্বটি যদি ভালো লাগে তাহলে মূল্যবান মতামত সহ লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।